শুরু করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতারবরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শুভ সন্ধ্যা সকলকে। গত ক্লাসে আমরা ষষ্ঠী পড়েছিলাম, ষষ্ঠীর কিছু অংশ পড়েছিলাম, হয়তো কিছুটা বাকি আছে, তারপর থেকে আমরা কন্টিনিউ করছি। আচ্ছা, আপনাদের কোনো ডাউট আছে? আমরা যে ক্লাসগুলো করেছি আপনারা প্রায় রেকর্ডিং ইত্যাদি দেখেছেন, আরও যদি কাজ করার সময় কিছু জিজ্ঞাসা ইত্যাদি থাকে, এরকম কিছু আছে? থাকলে কাইন্ডলি জানাবেন, দরকার পড়লে আপনারা, কারণ আমরা বেশি দিনের মধ্যে আর পরীক্ষায় বেশি দিন বাকি নেই, হোয়াটসঅ্যাপ করবেন, এখন আমরা অ্যাভেলেবেল থাকবো। কারণ এতদিন খুব চাপে ছিলাম, এই কলেজের পরীক্ষা ইত্যাদি চলছিল, বর্তমানে একটু ফ্রি আছি, তো এই কারণে আপনারা কোনো ডাউট থাকলে আপনারা ওটা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন যে স্যার এখানে কেন এরকম ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়া যায়। আচ্ছা স্যার, আমার তো কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিলাম 86 থেকে 91, হোমওয়ার্ক দেখা হয়নি না তার আগেরটা বোধহয় দু একটা মিসিং আছে, একটা বুঝতেই পারিনি যে ওই একটা স্টোরি গল্প ছিল, তার একটা আনসার হচ্ছে বইতে, আমার তো মনেই হলো না যে কোনো লাইনে ওখানে পাচ্ছি ওটা, ওগুলো ফাঁক আছে। একটাতে আপনি উত্তর করেননি, ওইটা আমি দেখেছি সম্ভবত। ও আচ্ছা আচ্ছা, না ওটা আমি আপনাকে দেখে পাঠিয়েছি যতটা মনে হয়। আচ্ছা, আমি দেখে নেব। যদি না পাঠিয়ে থাকি তাহলে দেখিনি। একটা জায়গায় আপনি একটা উত্তর করেননি, আমি দেখলাম কোনো একটা ইয়েতে, আমার ঠিক মাথা নেই, মনে নেই। হ্যাঁ, ওইটার উত্তরটাও আমি মনে হয় আপনাকে জিজ্ঞাসা চিহ্ন মেরে দিয়েছি, নাকি ওটা উত্তর লিখেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, আমি এরকম একটা দেখেছি, দেখে আপনাকে আবার হোয়াটসঅ্যাপ করে দেবো আমি। আচ্ছা আচ্ছা, ওই কোশ্চেনটাই কেবলমাত্র আপনি একটা ফটো তুলে পাঠিয়ে দিলে বা এই করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আজকে যেটা হবে সেখান থেকে শুরু করা যাক। আমরা 91 পর্যন্ত সম্ভবত গৃহকার্য ছিল। এর আগের দিন যে জিনিসটা পড়েছিলাম সেটা সম্পর্কে একটু কথা বলি, যে গত দিনে আমরা ষষ্ঠী সম্পর্কে যখন পড়ছিলাম, ষষ্ঠী সাধারণত সম্বন্ধী অর্থে হয়, কোনো সম্বন্ধকে বোঝানোর জন্য সেখানে আমরা ষষ্ঠী করি। যেমন রামস্য পুত্রঃ লবঃ, দশরথস্য পুত্রঃ রামঃ, রামস্য পত্নী সীতা, সীতায়াহ পতিঃ রামঃ। এই সমস্ত ক্ষেত্রে কি হচ্ছে, পরস্পর সম্বন্ধ আছে, ঠিক আছে। অথবা স্বামী শব্দ আছে, স্বামীন শব্দ আছে, স্বামিনঃ সেবকঃ, সেবকস্য স্বামী, স্বামিনঃ ভৃত্যঃ, মহিলায়াহ পতিঃ, জনন্যাহ পুত্রঃ। এই ধরনের বিভিন্ন রকমের আমরা ব্যবহার করে থাকি, যেগুলোতে কি হচ্ছে যে ষষ্ঠী, আমরা এটাকে বলা হয় সম্বন্ধ সাধারণে ষষ্ঠী। এখানে সম্বন্ধ সাধারণে ষষ্ঠী বলতে সবসময় মনে রাখবেন, পিতা পুত্র, স্বস্বামী ইত্যাদি যে সমস্ত সম্বন্ধগুলো লোকে দেখতে পায়, মানে স্বস্বামী সম্বন্ধের অর্থ হচ্ছে, মানে ধরে নেন এটা আমার ফোন আছে, তাহলে এই ফোনের মালিক হচ্ছি আমি, তাহলে আমি আর এই ফোন, এই দুজনের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, কারণ যেখানেই আমি এটা ব্যবহার করি, এটা আমার, এই শব্দটা ব্যবহার করার সঙ্গে সঙ্গেই একটা যে কানেকশন, সেটাই সম্বন্ধ। তাহলে এখন আমি আর এই ফোনটা, এর মধ্যে কোনো একটা সম্বন্ধ আছে, যেমন বাবা ছেলের মধ্যে একটা সম্বন্ধ থাকে, পিতা পুত্র ভাব সম্বন্ধ, সেরকম ফোন আর আমার মধ্যে একটা সম্বন্ধ আছে, সেটা হচ্ছে স্বস্বামী ভাব সম্বন্ধ। স্ব মানে হচ্ছে গিয়ে সম্পদ, স্বামী মানে হচ্ছে গিয়ে তার মালিক। কারো একটা বাড়ি রয়েছে, তাহলে এই বাড়িটা যদি রমেশ বাবুর হয়, তাহলে রমেশস্য গৃহম, এখানে কি সম্বন্ধ, স্বস্বামী ভাব সম্বন্ধ, ঠিক আছে। দশরথস্য পুত্রঃ রামঃ, এখানে কি সম্বন্ধ, পিতা পুত্র ভাব সম্বন্ধ। এরকম আপনারা বিভিন্ন রকমের সম্বন্ধ কল্পনা করতে পারেন, ঠিক আছে, এটা একটা বিষয়।
এখানে একটা বিষয় জানানো উচিত, সম্বন্ধ কি। আচ্ছা, অনেক ধরনের আরো আরো আলাদা আলাদা কিছু সম্বন্ধ আছে, সংযোগ সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, এরকম বিভিন্ন ধরনের সম্বন্ধ পাওয়া যায়। সেগুলোর সম্পর্কে এখানে বলছি না, কিন্তু একটা জিনিস জানবেন যে সম্বন্ধ যে জিনিসটা সেটা সবসময় দুটোর মধ্যে থাকে। বোঝা গেছে? সম্বন্ধ কখনো একজনের মধ্যে নেই। সম্বন্ধ জিনিসটা এটার আর আমার দুটোর মধ্যেই সম্বন্ধ আছে। বোঝা গেছে? আমার কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ঠিক আছে। এখানে কোনো ডাউট? ঠিক আছে তো? মানে সম্বন্ধ কিছু, এগুলো বাদে আমি আর এক দুটোর কথা বলি। কিছু সম্বন্ধ হয় সংযোগ সম্বন্ধ, সমবায় সম্বন্ধ, এই সমস্তগুলো সম্বন্ধগুলো শাস্ত্রে আর আমরা লোকেও দেখতে পাই। কেমন দেখতে পাই? যেমন ধরে নিন আমার দুটো হাত রয়েছে, বা এটা একটা চাবি, এই চাবিটা আমার হাতে রয়েছে, তাহলে বলবো যে এই চাবিটা আমার হাতে কোন সম্বন্ধে রয়েছে? তাহলে বলবো চাবিটা আমার হাতে সংযোগ সম্বন্ধে রয়েছে। ঠিক আছে, এটাকে বলা হয় সংযোগ। সমবায় সম্বন্ধ মানে হচ্ছে, যেমন ধরে নিন এই যে জামায় যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন, অথবা জামা আর সুতো, এই দুটোর মধ্যে যে সম্বন্ধ, সেটাকে বলা হয় সমবায় সম্বন্ধ। সমবায় সম্বন্ধের একটা বৈশিষ্ট্য হচ্ছে, সমবায় সম্বন্ধ যাদের দুজনের মধ্যে থাকে তাদের মধ্যে যদি একটাকে নষ্ট করে দেওয়া হয় তাহলে আরেকটা নষ্ট হয়ে যায়। যেমন যদি এই বস্ত্রের মধ্যে থেকে সুতো বের করে নেওয়া হয় তাহলে এটা আর বস্ত্র থাকবে না, ঘটের মধ্যে থেকে মাটি বের করে নিলে ওটা আর ঘট থাকবে না। তাহলে এই যে সম্বন্ধটা, যেটা একটাকে সরিয়ে নিলে বা একটাকে নষ্ট করে দিলে দুটো সম্বন্ধীর মধ্যে, সম্বন্ধী মানে কি, সম্বন্ধী শব্দটা আমরা লোকে ব্যবহার করি। যেমন দু ছেলে মেয়ের মধ্যে বিয়ে হচ্ছে, তাহলে পরিবারের লোকজন সম্বন্ধী হয়ে গেল। কেন? কারণ এর সঙ্গে তার সম্বন্ধ, তার সঙ্গে এর সম্বন্ধ, দুটো পরিবারের সম্বন্ধ হওয়ার জন্য দুজনকে সম্বন্ধী বলা হচ্ছে। তাহলে এখানেও বস্ত্র আর সুতো দুটোর মধ্যে পরস্পর সম্বন্ধ রয়েছে, এই সম্বন্ধটার নাম হচ্ছে সমবায় সম্বন্ধ। ঠিক আছে? এইবারে সমবায় সম্বন্ধের বৈশিষ্ট্যটা কি, একটাকে যদি নষ্ট করে দেওয়া হয় তাহলে অপরটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। এগুলো পরীক্ষায় আসবে না, আমি জানানোর জন্য বলছি কেবলমাত্র, যাতে আপনারা মানে এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়। আপনারা অনেকেই জানেন হয়তো। আর সংযোগ সম্বন্ধ যেটা, সেই সম্বন্ধের মানে সেই সম্বন্ধের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে না। সংযোগ সম্বন্ধ সব সময় কেমন হয়, একটাকে সরিয়ে নিলে অন্যটার কোনো এফেক্ট নেই। হাতের মধ্যে এটা ছিল, চাবি ছিল, চাবি সরিয়ে নিলে হাত হাতই থাকবে, চাবি চাবি থাকবে। ঠিক আছে? কিন্তু সমবায় সম্বন্ধের ক্ষেত্রে ওটা হয় না। ওকে, যাই হোক, এই হচ্ছে বিষয়। এবারে আমরা গত দিনে যেটা পড়েছিলাম সে সম্পর্কে একটু বলি, যে ষষ্ঠী প্রথমত সম্বন্ধে হলো, এটা একটা বলা হলো। তারপরে আরেকটা জিনিস দেখেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, কৃত যোগ ষষ্ঠী। কৃত যোগের ষষ্ঠী, যেটাকে আমরা বলেছিলাম বিভাজ্য প্রয়োগে, মানে ষষ্ঠী বিভক্তির ব্যবহার কখন করব, একটা দেখলাম বিভাজ্য প্রয়োগ, অহম পঠামি অহম পঠনম করোমি। এই অবস্থাতে এখানে কর্তা আছে, একটা ক্রিয়াপদ আছে। কর্তার ক্রিয়াপদকে আমি বিভাজ্য করলাম, বিভাগ করে পঠতিকে পঠনম করতি করলাম। যদি পঠামি থাকতো পঠনম করোমি হতো, এরকম করে চললো। এবার এখানে কোনো কর্মপদ নেই, কর্তৃপদ আছে, ক্রিয়াপদ আছে, প্রত্যেকখানে কর্মপদ অ্যাড হতো। তাহলে কি হয়ে যায়, তাহলে ওকে বলা হয় কৃদ যোগে ষষ্ঠী। কোথায় ষষ্ঠী হয়? কর্মতে ষষ্ঠী হয়। আহম পুস্তকম পঠামি। এবারে পঠামি ক্রিয়াপদের মধ্যে এই যে বিভাগটা পঠনম করোমি, এই পঠনম পদটা হচ্ছে কৃদন্ত পদ। কি পদ? কৃদন্ত পদ। যেহেতু পঠনম ক্রিয়া হচ্ছে কৃদন্ত পদ, তাহলে এই কৃদন্ত পদের যোগে কর্মতে ষষ্ঠী হয়ে যাবে। কর্মতে যখনই ষষ্ঠী হলো তখন কি হয়ে গেল, পুস্তকমটা হয়ে গেল পুস্তকস্য। এটাকে বলা হয় কৃদ যোগে কর্ম ষষ্ঠী। আবার কিছু কিছু ক্ষেত্রে কি হয়, কর্তাতে ষষ্ঠী হয়। কর্তাতে ষষ্ঠীর উদাহরণ আমরা পড়েছিলাম, কি পড়েছিলাম মনে আছে? এর আগেই ছিল, হোমওয়ার্ক দিয়েছিলাম, কর্তাতে ষষ্ঠী। শুধু আছে, সেখানে কেবলমাত্র কি হয়, রাম পাঠাতি, এখানে কর্ম থাকবে না এই বাক্যে। রাম পাঠাতি, তাহলে কেমন হয়ে যাবে, রামস্য পঠনম ভবতি, পরবর্তীর জায়গায় ভবতি লাগা। রামের পড়া হচ্ছে, রাম পড়া হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে একটু করণ কারকের মতো, সেই রকম টাইপের।
কিন্তু মানে মিনিংটা আসছে, কিন্তু রামস্য পঠনম ভবতি, করতির জায়গায় ভবতি লাগিয়ে দেবো। কর্তরি ষষ্ঠী হয়ে গেলে, এখানে কর্তাতে ষষ্ঠী হয়েছে, রাম ছিল কর্তা বাক্যে, পঠতিতে, তাহলে রামের ষষ্ঠী হয়ে গেছে, রামস্য পঠনম ভবতি, এই হলো বাক্য। আরেকটা জায়গা দেখলাম কিছু কিছু ক্ষেত্রে দুটো জায়গাতেই, কর্তৃতে আর কর্মতে দু জায়গাতেই ষষ্ঠী হতে পারে। তার কয়েকটা উদাহরণ এখানে দিয়েছিল। এই উদাহরণগুলো বিশেষ ব্যবহার হয় না, কিন্তু রয়েছে। পাণিনেः সূত্রस्य কৃতিः বিচিত্রা अस्ति, এই যে ঈশ্বরः সংসারম সাধু পালয়তি, বাক্যটা কেমন হওয়া উচিত, কেমন ছিল, ঈশ্বরः সংসারম সাধু পালয়তি, সেই বাক্যে এমন ভাবে বলা হলো ঈশ্বরस्य সংসারस्य ফলম সাধু ভবতি অথবা সাধু अस्ति। গুরুঃ শিষ্যম সাধু পাঠয়তি, এখানে দেখুন কর্তা গুরু, শিষ্যম হচ্ছে কর্ম, সাধু পাঠয়তি, এই অবস্থাতে কর্তাতে গুরুতে ষষ্ঠী হয়েছে, কর্মতে শিষ্যতে ষষ্ঠী হয়েছে। গুরোঃ শিষ্যস্য পাঠনম পাঠয়তি পাঠনম সাধু अस्ति। ঠিক আছে, এখানে করতি করা যাবে না, হ্যাঁ, এই জিনিসটা হয়েছে। তারপর থেকে আজকে বিভাজ্য প্রয়োগে লোটিল রেডি লাগিয়ে। আচ্ছা, এবার দেখুন এখানে বিষয়টা রয়েছে লোড লকার, লিড লকার, লং লকার আর লিঙ্ক লকার। ঠিক আছে, লিঙ্ক বিধি লিঙ্ক লকার। লোড লকারে যেমন পঠতু, কারোতু, গচ্ছতু এই ধরনের আমরা ব্যবহার দেখেছি, তাই তো? মনে আছে লোড লকার? অসুবিধা নেই লোড লকারে? লোড লকারকে একটু ক্লিয়ার করতে হবে না, জানা আছে সবার? আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আগে করতু, করতাম, কুর্বন্তু, এটা পাঠতু, পাঠাতাম, পাঠান্তু, এইগুলো। হ্যাঁ, লোড লকারটা কখন ব্যবহার করা হয়? যখন আদেশ করা হয়, আদেশ অর্থে লোড লকারের ব্যবহার করা হয়। ঠিক আছে, বেদে বিশেষ করে এই লোড লকারের ব্যবহার প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমরা লোকে ব্যবহার করি যে তুমি এটা করো, আদেশ করা হচ্ছে। যদি গুরু শিষ্যকে বলে, তাহলে ওখানে কি করা হলো? লোড লকারের ব্যবহার করা হলো, কারোতু, পাঠাতু, লিখাতু, গচ্ছতু ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবারে লিড লকার মানে কি? লিড লকার মানে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকাল যেমন পঠিষ্যতি, লেখিষ্যতি, গমিষ্যতি, গুলোকে বলা হয় লিড লকার। ওকে, তারপরে চলে এলো লং লকার। লং লকার কোনটা? অপাঠতাম, অপাঠা ইত্যাদি ইত্যাদি। এখানে লং লকার মানে অতীতকালকে বোঝাচ্ছে, সেটাকে বলা হচ্ছে। আর লিঙ্ক লকার হচ্ছে বিধি লিঙ্ক। বিধি লিঙ্ক মানে কি? তোমার এটা করা উচিত। ভবান পুস্তকম পঠেত, তোমার বই পড়া উচিত। বুঝতে পেরেছেন? ভবান এতদ গ্রন্থম পঠেত, ভবান প্রতিদিনম প্রাতঃ ইদম খাদেত, কিছু খাও। তাহলে এই যে জিনিসটা, তোমার এটা খাওয়া উচিত, তোমার এটা করা উচিত, ভালো কথা বলা উচিত ইত্যাদি জিনিসগুলো, এগুলোকে বলা হয় লিঙ্ক লকার। মানে এটাও একটা ওই লোড লকারেরই অর্থে হয়, কিন্তু এখানে উচিত, উচিত, ঔচিত্য এই অর্থটা থাকছে। তাহলে এইবারে বিষয়টা একটু ভাবুন সাধারণ ভাবে, আমরা যে এটা আমরা বেশি তো পড়িনি, বিধি লিঙ্ক আমরা বেশি পড়িনি কিন্তু। আচ্ছা, বিধি লিঙ্ক বেশি পড়ার বলতে এখানে কয়েকটা রূপ আসবে, আমি একবার তাও রূপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিধি লিঙ্ক লকারে কি হয়? বিধি লিঙ্ক লকারটা হচ্ছে গিয়ে এই অর্থেই, বিধি লিঙ্ক মানে যেটা বললাম উচিত, তোমার এটা করা উচিত। ঠিক আছে, এই অর্থে সেখানে টোটাল 5টা অর্থ আছে। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, অধিষ্ঠ, সম্প্রশ্ন, প্রার্থনা ইত্যাদি অর্থের জন্য লিঙ্ক লকারের ব্যবহার করা হয়। তাহলে মূল কথা হলো কি? লিঙ্ক লকারের ব্যবহার হচ্ছে কোনো কিছু অনুরোধ করা, প্রার্থনা করা, কাউকে কিছু যে এটা ঔচিত্য বোঝানো। ঠিক আছে, এই সমস্ত অর্থে। আর দুটো জিনিস আছে, আমন্ত্রণ আর নিমন্ত্রণ করার জন্য। তোমার এখানে আসা উচিত, মানে তোমাকে কার্ড দেওয়া হলো যে আপনি এখানে আসবেন। এই যে এখানে অর্থটা সেরকমই দাঁড়ায়। মূলত লিঙ্ক লকারকে আমরা এরকম ভাবেই বোঝাই যে ঔচিত্য অর্থ, কিন্তু খালি ঔচিত্য নয়, তার সঙ্গে অনেকগুলো অর্থ আছে। নিমন্ত্রণ, আমন্ত্রণ, তারপরে বললাম এই যে প্রশ্ন, ঔচিত্য, তার সঙ্গে সঙ্গে অনুরোধ, প্রভৃতি, রিকোয়েস্ট ইত্যাদি জিনিসগুলো লিঙ্ক লকারের দ্বারা বোঝানো যায়। ঠিক আছে, বিধি লিঙ্গের দ্বারা বোঝানো যায়। তার রূপগুলো কেমন চলে?
পঠেত পঠেতাম পঠেয়ুহু। ঠিক আছে, আপনারা কি এটা একবারও পড়েননি বিধিলিঙ্গ লকার? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই যে অনুজ্ঞা কিছুই নয় অনুরোধ যেটা এটা। নিমন্ত্রণ আমন্ত্রণ বললেন, ওটা আমরা লোট বলেই জানি, লোটের মধ্যেই। হ্যাঁ, এখন আমি দেখুন একটা কথা বললাম, যেটা লোট আর লিঙ্গের মধ্যে বিশেষ পার্থক্য নেই। লোট লকার যেটা, লিঙ্গ লকার সেটা। ঠিক আছে, মানে তাদের যে অর্থ, পাণিনীয় যে ব্যাকরণ রয়েছে ওখানে তাদের দুটো সেম অর্থের কথাই বলা হয়েছে। এইবারে আমি তাহলে এরকম করে বললাম কেন, যাতে একটু আপনাদের আমরা মূলত দেখতে পাই যেখানে যেখানে আমরা লোট লকারের ব্যবহার করি সেখানে মূলত কারোতু, খাদেতু ইত্যাদি ইত্যাদি, এখানেও অনুরোধ আছে, এখানেও অনুরোধ রয়েছে, কিন্তু বিশেষ করে অর্ডার করার এটা ব্যবহার করা হয়। আর উচিত উচিত এই অর্থটা বোঝানোর জন্যই লিঙ্গ লকারের বিশেষ করে ব্যবহার করা হয়। ভবান পাঠের, হ্যাঁ তোমার পড়া উচিত, তাহলে এখানে ঔচিত্য রূপ অর্থটা বোঝা যায় বলে আমি ওই লিঙ্গের কথাটা বললাম। আপনারা যদি লোট লকারের যে অর্থগুলো আছে সেই সেম অর্থগুলো বিধিলিঙ্গ লকারেও রয়েছে, কোনো পার্থক্য নেই। বিধি, নিমন্ত্রণ, আমন্ত্রণ, আপনারা যে অর্থগুলো জানেন, আমন্ত্রণ প্রভৃতি, সেই সমস্ত অর্থগুলো লিঙ্গ লকারের, লোট লকারের দুটোরই সমান। ঠিক আছে, এবার এখানে রূপটা কেমন হয়? এখানে রূপটা হয় পঠেত পঠেতাম পঠেয়ুহু, পঠেহে পঠেতাম পঠেত, পঠেয়ম পঠেব পঠেম। ক্রমশ এখানে এই রূপগুলোতে আসছে, আপনারা একটু দেখুন। ঠিক আছে, ওকে। আচ্ছা, হ্যাঁ, যেটা মূল কথা, এগুলো কেন জানছি, এগুলোর কি কাজ? আচ্ছা, বিভজ্য প্রয়োগ যখন আমরা করলাম, তাহলে পঠতিকে কি বললাম? পঠনম করোতি বললাম। এবারে খালি তো পঠতি সবসময় ব্যবহার থাকবে, লট লকারেই ব্যবহার থাকবে এরকম তো নয়। বর্তমান কালে এরকম হতে পারে পঠিষ্যতি, সহ পঠতি। সহ পঠিষ্যতি যদি বলে, তাহলে কি বলবো? সহ পঠনম করিষ্যতি, মানে আমার পঠনমটা কনস্ট্যান্ট পঠনমই থাকছে, আমি পাল্টাচ্ছি কোথায়? ক্রি ধাতুতে লৃট লকার, যেহেতু পঠিষ্যতি রূপটা কোথায় ছিল? ক্রি ধাতুর লৃট লকারে ছিল, সেই জন্য পট ধাতুর লৃট লকারে ছিল, সেই জন্য পঠনমটাকে আলাদা করে ক্রি ধাতুর লৃট লকারকে লাগিয়ে করিষ্যতি রূপটা করলাম। আমার কথা বোঝা গেল? একবার फिर से बोलिए। দেখুন এখানে রূপ আছে আমাদের পঠতি। পঠতিকে কিভাবে বলছি আমরা, তাই তো? এইবারে যদি পঠতিকে আমরা পঠনম করোতি বলি, তাহলে আমি আরেকটা এরকম ভাবে কি বললাম, পঠিষ্যতিকে কি বলবো? পঠনম করিষ্যতি। তাহলে এখানে কি ঘটনাটা ঘটলো? করোতিটা করিষ্যতি হয়ে গেল, কারণ পঠতিটা কোন লকার? লটে আছে। পঠিষ্যতিটা কোন লকারে আছে? লৃটে আছে। ওকে, তাহলে এটা তো লৃটে আছে, আমি তাহলে ক্রি ধাতুর লট লকার ব্যবহার করব, আবার ক্রি ধাতুর লৃট লকার ব্যবহার করব। বুঝছেন? বুঝতে পারা গেছে ব্যাপারটা? सर ये आप कहाँ से पढ़ा रहे थे? सर कौन सा पेज नंबर? पेज नंबर 220। ये क्या लिख के समझा रहे? हाँ, 220 बुक पेज नंबर 220। 220 पढ़ा रहे हैं। जी सर 220। इससे पहले तक तो हुआ था ना? हाँ सर 91 तक होमवर्क था। हाँ, ये विषय समझ में आया? जी सर समझ में तो आ रहा है सर, लेकिन बीच बीच में आपका कुछ इम्पोर्टेंट जो चीज बोल रहे हैं, बहुत नेटवर्क का इशू हो रहा है सर, तो बहुत बात भी काट जा रहा है, ब्लैक कर रहा है सर। कट रहा है मेरा साउंड? जी सर बहुत बार हो रहा है। রাধিকা ম্যাম, শোনা যাচ্ছে আমার কথা? কেটে যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে। ডিস্টার্ব হচ্ছে একটু আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন, আমি তাহলে মাঝে মাঝে disturb। নেটওয়ার্কে করছি, বুঝতে পারিনি। একটু তাহলে ওয়েট করুন।
হ্যাঁ, শোনা যাচ্ছে এবারে? जी सर হ্যাঁ ठीक স্যার, है। শোনা যাচ্ছে, শোনা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? जी सर फिलहाल ठीक है। अभी अभी क्लियर है ना? जी सर। আচ্ছা, ঠিক। আমি যেটা বলছিলাম যে আমরা গতদিনে এই যে বিষয়টা পড়েছিলাম পঠতি, এই পঠতিটাকে যেমন আমরা বিভাগ করে বলেছিলাম পঠনম করোতি, ঠিক আছে? সেইভাবে যদি লিট লকারে ব্যবহার থাকে, পঠতি রূপ কোথায় হয়? লট লকারে হয়। যদি আমি এটার জায়গায় লিট লকারের ব্যবহার করি পঠিষ্যতি, তাহলে সেই লিট লকারের ব্যবহারের কারণে তার বিভাগটা কেমন করব? পঠনম করিষ্যতি। এই কথাটা আমি বলতে চাইছি। মানে তার টেলটা করিষ্যতি রূপের মতো চলবে, পঠনমটা কনস্ট্যান্ট পঠনম থাকবে। এরকম লোড লকারে করো যেমন আছে, ধরে নিন পঠতু, লোড লকারের ক্ষেত্রে কি হবে? যেমন আমি বলছি পঠতু, তাহলে পঠতুটাকে কি লিখবো? পঠনম করোতু। কথাটা বুঝতে পেরেছেন? কিচ্ছু নয়, কেবলমাত্র ক্রিয়াপদের যে ক্রি ধাতুটা রয়েছে ওর লকারটা পরিবর্তন করে দিতে হবে, পুরুষ দেখে লকার পরিবর্তন করে দিতে হবে। কথাটা বোঝা গেছে? যেরকম ভাবে আগে বাক্যটা রয়েছে, মানে এদিকে বাক্যটা রয়েছে সাধারণ বাক্যটা, কেবলমাত্র লকারটা চেঞ্জ করে দেবো, বাদ বাকি সব সেম আছে। এটা হচ্ছে বিষয়, একটু পড়েই দিলে বুঝতে পারা যাবে। মধুমিতা ম্যাম পড়ুন। আচ্ছা, सर তম বিষয় सर तो हाँ, सर बोल रहे हेलो, आपके जी सर सुनाई दे रहा है? हेलो आप आपका साउंड मुझे सुनाई नहीं दे रहा है। हाँ बोलिए, हाँ जी बोलिए। जी सर बोल रहे क्या? जी सर सुनाई दे रहा है सर? हेलो हाँ सुनाई दे रहा है। हाँ हाँ सर बोल रहे हैं सर आपके हाँ, ब्लॉग शेयर कर रहे हैं सर? मैं क्या स्क्रीन शेयर शेयरिंग करूँ? क्या कर रहे हैं सर आप? सर आपके स्क्रीन शेयरिंग कर रहे हैं? नहीं नहीं, जो था वही है, दिख नहीं रहा है क्या? नहीं सर तब से स्क्रीन दिखाई नहीं दे रहा, इसलिए आप लिख रहे हैं, नहीं हम नहीं, मेरा तो देख स्क्रीन रहे हैं। है हाँ बेटा, मेरा हाँ स्क्रीन तो हाँ ठीक ही है, देख रहा है वो हम लोग। সাদিকা ম্যাম দেখতে পাচ্ছেন नहीं হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন তো হ্যাঁ আপনি? দেখতে হ্যাঁ দেখা পাচ্ছি। যাচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ মধুমিতা পড়তে सर আরম্ভ दिखाई করলো তো। হ্যাঁ হ্যাঁ अच्छा, দেখা যাচ্ছে मुझे लग रहा है হুম आपका मतलब क्योंकि आप जो बात कर रहे हैं ना सौहार्द जी, आप जो बात कर रहे हैं वो मेरे पास ठीक से आ नहीं रहा है, मतलब थोड़ा हवा रहा है, हवा से ऐसे इको हो रहा है, ऐसा लग रहा है। आप एक बार डिस्कनेक्ट अच्छा सर हम तो रीजन करते हैं। करके फिर ज्वाइन कर लीजिए, मुझे वही लग रहा है। মধুমিতা ম্যাম আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ 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 দেখতে পাচ্ছি সব হ্যাঁ পড়ুন পড়ুন। পড়ি হ্যাঁ সবাই তম দেখতে বিষয়ং নিবেদয় তম বিষয়স্য নিবেদয়ং কুরু নিবেদনম ভবন্তঃ কুরু। শ্লোকান সংগৃহ নিবেদনম কুরু ভবন্তঃ শ্লোকান সংগৃহন্তু ভবন্তঃ শ্লোকানাং সংগ্রহণং কুর্বন্তু হুম, আরক্ষকাः চোরান অনুধাবন্তু হুম। আরক্ষকাः চোরানাং অনুধাবনং কুর্বন্তু আচ্ছা, এখানে দেখুন তাহলে বিষয়টা কি হলো। লোট লকারের যে রূপটা রয়েছে ক্রি ধাতুতে, আপনারা একটু চিন্তা করুন আগে। করোতু কুরুতাম কুরুবন্তু, কুরু কুরুতম কুরুতা, এরকম করে রূপটা চলে। তাহলে সেখানটাতে এই যে কুরু রূপটা হয়েছে দেখুন, ত্বম বিষয়ম নিবেদয়া, ত্বম হচ্ছে কর্তা, নিবেদয়া হচ্ছে ক্রিয়াপদ, এটা হচ্ছে মধ্যম পুরুষের লোট লকারে মধ্যম পুরুষের এক বচনে রয়েছে। যেহেতু এরকম স্থিতি, সেই কারণে আমি ক্রি ধাতুরও যখন এদিকে বিভজ্য প্রয়োগে ব্যবহার করব, তখন আমি কি করব? ক্রি
ধাতুর লোট লকার মধ্যম পুরুষ এক বচনের ব্যবহার করব, সেই জন্য এখানে কুরু লেখা হয়েছে। দেখতে পাচ্ছেন, ত্বম বিষয়ম নিবেদয়া ত্বম বিষয়স্য নিবেদনম কুরু। একইভাবে ভবন্তঃ শ্লোকান সংগৃহণন্তু, এখানেও আছে। সংগৃহণন্তু রূপটা কোথায় হচ্ছে? লোট লকার প্রথম পুরুষ বহুবচনে। বহুবচন। তাহলে সেখানে কি হয়ে গেল? শ্লোকানাম সংগ্রহণম কুর্বন্তু। একইভাবে আরক্ষকাহ চোরান অনুধাবন্তু, অনুধাবন্তু মানে পিছা করনা, পিছে ভাগনা বা অনুসন্ধান করা। আরক্ষকাহ চোরানাম অনুধাবনম কুর্বন্তু। বুঝতে পারছেন তো? প্রথম পুরুষ বহুবচনে আবার সেগুলো। তাহলে আমাকে এখানে যে বাক্য বিভজ্য প্রয়োগের আগে যে বাক্য রয়েছে সেই বাক্যে একটু ভালো করে দেখে নিতে হবে যে এই বাক্যতে লকার কোনটা আর পুরুষ বচন কি, সেই অনুসারে আমাকে ওখানে ক্রি ধাতুর পুরুষ বচন লকার লাগে। সচিবः সমস্যায়াং পরিহরিষ্যতি। সচিবः সমস্যায়াः পরিহারং করিষ্যতি। সর্বে সহ প্রাতঃ পঞ্চবাদনের উৎসায়ন্তি। সর্বে প্রাতঃ পঞ্চবাদনের উত্থাनं করিষ্যন্তি। পুত্রः আগামীকালে ধনম অর্জয়িষ্যতি। পুত্রः আগামীকালে ধনস্য অর্জনম করিষ্যতি। এইবার এখানটাতেও সেই লিট লকারে যেহেতু ব্যবহার রয়েছে পরিহরিষ্যতি, এখানেও আমি লিট লকার দেখবো, পুরুষ দেখবো, বচন দেখবো। সেরকম ভাবে করিষ্যতি প্রথম পুরুষ এক বচনে ছিল, পরিহারম করিষ্যতি। উত্থাস্যতি, এখানে দেখুন উত্থাস্যতিতে একটা বিশেষ হচ্ছে, এখানে যে ধাতুটা রয়েছে ওই ধাতুটা কি বলুন তো? তিষ্ঠতি ধাতু, স্থা ধাতু, স্থা ধাতু। আর ঠিক আছে, উৎটা হচ্ছে উপসর্গ। উপসর্গ, উপসর্গ যোগে দিয়ে কি হয়ে গেল? উত্থাস্যতি, বহুবচনে স্থাস্যন্তি, তো ঠিক সেটাকে উত্থানম করিষ্যন্তি। হ্যাঁ, তারপরেরটাও সেম, অর্জয়িষ্যতি অর্জনম করিষ্যতি। তারপরে বলুন লং। লুব্ধকাः জনান অন্নবসরা। লুব্ধকাः জনানাম অনুসরণম অকুর্বন। অধ্যাপকাः সমস্যাং পর্যহরণ। অধ্যাপকাः সমস্যায়াः পরিহারম অকুর্বন। হ্যাঁ, এখানে সন্ধি রয়েছে, এখানে সেই উপসর্গের সঙ্গে সন্ধি রয়েছে। কেমন রয়েছে? পরি যুক্ত অহরণ। অহরণ রূপ কোথায় হয়? হরতি হরতঃ, হরতি মানে হরণ করা, রিং ধাতু রয়েছে এখানে। হরতি হরতঃ হরন্তি, হরসি হরতঃ হরথ, এরকম করে তার রূপ চলে। এটা লট লকারে বর্তমান কালে। অতীতকালে কেমন রূপ চলে? অহরত অহরতাম অহরণ, মানে এটা হচ্ছে প্রথম পুরুষ বহু বচনে রয়েছে, পরি উপসর্গ যোগ দিয়ে দুটো মিলে কেমন হয়ে গেছে? পরিহরণ। বুঝা গেছে? এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় কি হয়ে গেল? অনু অসরণ। সরতি সরতঃ সরন্তি লট লকারে, লং লকারে কি হয়ে গেল? অসরত অসরতাম অসরণ। অনুযুক্ত অসরণ, সন্ধি হয়ে গেল কি সন্ধি? অনু যুক্ত অসরত দিয়ে এটা হয়ে গেল অনু অসরণ। এটাকে বলা হয় ইয়ণ সন্ধি। ইকো ইয়ণচি ইয়ণ সন্ধি। ঠিক আছে, আচ্ছা পড়ুন। কর্মকার্যঃ পাত্রাণি প্রক্ষালিতপত্যয়। বত্যঃ। কর্মকারয়ঃ পাত্রাণাং প্রক্ষালनं কৃতবন্তঃ। ছাত্রাः কার্যক্রমं নির্বৃতবন্তः। ছাত্রাः কার্যক্রমস্য নির্বহণं কৃতবন্তঃ। ঠিক আছে, এইটাই কি আছে দেখুন, এখানে আছে তবধ প্রত্যয়। এর আগে আমরা একটু হয়তো তবধ প্রত্যয় পড়েছিলাম।
যেখানটাতে কি আছে অতীতকাল বোঝানোর জন্য অনেকগুলো মাধ্যম রয়েছে। একটা তো লং লকার রয়েছে, 2 নম্বর রয়েছে স্ম যোগ করে পঠতি স্ম, গচ্ছতি স্ম ইত্যাদি ইত্যাদির দ্বারা করা যায়। তৃতীয় নাম্বার প্রয়োগ হচ্ছে তবতু প্রত্যয়ের ব্যবহার। তবতু প্রত্যয় পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে দুটো ভাবে আলাদা হয়। পুংলিঙ্গে এদের রূপ কেমন হয়, যেমন পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ একবচন দ্বিবচন বহুবচন। স্ত্রীলিঙ্গে পঠিতবতী, পঠিতবত্যৌ, পঠিতবত্যঃ একবচন দ্বিবচন বহুবচন, এরকম ভাবে এদের রূপ চলে। তাহলে যখন আমি বিভজ্য প্রয়োগ করব, মানে কৃদন্ত যোগে ষষ্ঠী করব, তখন আমি কেমন প্রয়োগ করব? সেই একই জিনিস প্রক্ষালিতবত্যহাটাকে কি করব? প্রক্ষালনম করব। আর তার সঙ্গে সঙ্গে কৃতবত্যহ, এটা যেমন স্ত্রীলিঙ্গে বহুবচনে ছিল, এখানে স্ত্রীলিঙ্গে বহুবচনে হবে। এদের কোনো পুরুষ হয় না, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষের চিন্তা এখানে নেই, এখানে কেবলমাত্র লিঙ্গের চিন্তা। তবতু প্রত্যয়ের সঙ্গে লং লকারের এটাই পার্থক্য। কি পার্থক্য? লং লকারে আমরা কি দেখি? প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, তাই তো? প্রথম পুরুষের একবচন, দ্বিবচন, বহুবচন, এরকম করে টোটাল 9টা রূপ হয়। তবতু প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়? তবতু প্রত্যয় এবারে লং লকারে লিঙ্গ নিয়ে কোনো চিন্তা হয় না। মানে আমরা যদি বলি যে বালক পড়ছে, তাহলেও বলবো বালকঃ পঠৎ, আর বালিকা পড়ছে বললেও কি বলবো? বালিকা পঠৎ। মানে ক্রিয়াপদের লিঙ্গের কোনো পরিবর্তন নেই, লিঙ্গের ওখানে কোনো ব্যাপারই নেই। কিন্তু তবতু প্রত্যয়ের ক্ষেত্রে একটা বিষয় রয়েছে, যেটা যে এখানটাতে প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ ইত্যাদির ব্যাপার নেই, বচনটা রয়েছে। যেমন পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ এরকম রূপ পুংলিঙ্গে চলে। আবার স্ত্রীলিঙ্গে পঠিতবান, পঠিতবতী, পঠিতবত্যৌ, পঠিতবত্যঃ এই রূপটা স্ত্রীলিঙ্গে চলে। এখন বালকः যদি বলি, তাহলে বালকः পঠিতবান। বালিকা যদি বলি, বালিকা পঠিতবতী। তাহলে এইরকম করে এর রূপটা হচ্ছে। মানে এখানটাতে আলাদা করে 9টা রূপ নেই, এখানে টোটাল 6টা রূপ। পুংলিঙ্গের জন্য প্রথম পুরুষ হোক, মধ্যম পুরুষ হোক, উত্তম পুরুষ হোক, সব রূপ সমান। মানে পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ। মধ্যম পুরুষ হয় আবার পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ। উত্তম পুরুষ হয় আবার পঠিতবান, পঠিতবন্তৌ, পঠিতবন্তঃ। স্ত্রীর ক্ষেত্রে পঠিতবতী, পঠিতবত্যৌ, পঠিতবত্যঃ। মধ্যম পুরুষ হয় আবার পঠিতবতী, পঠিতবত্যৌ, পঠিতবত্যঃ। ত্বম পঠিতবতী যদি মেয়ে থাকে সামনে। আবার কোন মেয়ে যদি বলে, সেক্ষেত্রে আহম পঠিতবতী, পঠিতবত্যৌ, পঠিতবত্যঃ। বোঝা গেছে? এটা ছিল এখানের বিষয়। তাহলে যখন আমি বিভজ্য প্রয়োগ করছি, তখনও আমি সেরকম ভাবে এই ব্যবহারটা করবো, খালি ক্রি ধাতুর ব্যবহার করব, আর কিছু না। জিনিসটা ক্লিয়ার হয়েছে? হ্যালো, হ্যাঁ স্যার। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি বিষয়টা ক্লিয়ার তো? হ্যাঁ। ঠিক আছে, নেক্সট। তারপরে সর্বে অনুশাসনম পালয়েয়ুঃ। সর্বে অনুশাসনস্য পালনম কুর্युः। কুরিয়ুহু। শিক্ষকাः দ্বিপদী পুস্তকানি পরিশীলয়েयुः। শিক্ষকাः দ্বিপদী পুস্তকানাं পরিশীলনম কুর্युः। এখানটা কি হলো? এখানে লিং লকারের কথা যেটা বললাম, বিধিলিং। পালয়েয়ুহু মানে পালন করা উচিত। হ্যাঁ, সবার অনুশাসন পালন করা উচিত। তাহলে এখানটাতেও অনুশাসনস্য পালনম কুর্युः। ক্রি ধাতুর বিধিলিং লকারে যে রূপটা হয় পালয়েয়ুহু, এই রূপটা কোথায়? বিধিলিং লকারে প্রথম পুরুষ বহুবচনে হয়। তাহলে এখানেও সেম জিনিসটা হবে, ক্রি ধাতুর প্রথম পুরুষ বহুবচন বিধিলিং লকার হওয়া উচিত। শিক্ষকাः টিপ্পনী পুস্তিকানি পরিশীলয়েयुः, এখানেও তাই হওয়া উচিত। এটাও যেহেতু সেম রয়েছে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এবার এখানে একটা বিবরণ দিয়েছে যে বিভজ্য প্রয়োগে কর্মণঃ ষষ্ঠী বিভক্তি ভবতি। কর্মের ষষ্ঠী বিভক্তি হয় বিভজ্য প্রয়োগ যেখানে হয়। যথা দ্বারম উদ্ঘাটয়তি ইত্যস্য দ্বারস্য উদ্ঘাটনম করোতি। এখানে দ্বারমটা কি হলো? দ্বারমটা হয়ে গেল কর্ম। দ্বারম ইতি কর্মণঃ বিভজ্য প্রয়োগে সতি দ্বারস্য ইতি প্রয়োগঃ ভবতি, যেটা আগের দিন আমরা পড়েছিলাম। লট লকারে সে বিভজ্য প্রয়োগ যেমন হয়, সেরকম লোট লকারে যথা লট লকারে বিভজ্য প্রয়োগ নিয়মঃ তথৈব লোট লকারে
लृट लकारे लंग लकारे लिंग लकारे भूत कृदन्ते च। ঠিক আছে, एवं च विभज्य प्रयोगे लकारस्य अपेक्षा नास्ति। ক্লিয়ার? লকারের জন্য কোনো চিন্তা করতে হবে না, কেবলমাত্র যেই লকার রয়েছে পরিবর্তনটা সেই লকারে হয়ে যাবে, কিন্তু ধাতুটা হবে ক্রি ধাতু। পট ধাতু ছিল, ক্রি ধাতু হয়ে গেল, এতটাই। তার মানে যে কোনো সবসময়ই ক্রি ধাতুটা চলবে। ক্রি ধাতুটা চলবে, ক্রি ধাতুটা চলবে। হ্যাঁ আর যেটা বললাম কর্তার ক্ষেত্রে, হ্যাঁ কর্তাতে হ্যাঁ যদি হ্যাঁ। আপনি সৃষ্টি করতে যান তাহলে ভূ ধাতু অস ধাতু লাগাবেন আর কি, অকর্মক ধাতু। এই হচ্ছে মানে এটার পুরোটাই মানে গল্প, আর কিছু না। ওকে, আমরা এমনি যেটা ব্যবহার করি তার থেকে বরঞ্চ আপনি যদি ক্রি ধাতুর আপনাকে যদি খুব সহজভাবে বলতে হয়, ক্রি ধাতুর যদি আপনি এই 5টা লকার মনে রাখেন, লট, লিট, লিট, লং, বিধিলিং আর যেটা বললাম তবত প্রভৃতি যে সমস্ত অংশগুলো রয়েছে, তাহলে এইগুলো যদি আপনি মনে রাখেন তাহলে আপনার কি সুবিধা হচ্ছে, আপনি বিভজ্য প্রয়োগ করে, যেরকম আপনি ধরে নিন আপনি বলতে চাইছেন যে বিধিলিং লকারে তোমার এটা পড়া উচিত, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনি তোমার এটা পড়া উচিত বা ত্বম পুস্তকম পঠেহে অথবা ভবান পুস্তকম পঠেত, এটা বলার জায়গায় আপনি যদি পঠেত রূপটা মনে করতে পারছেন না, আপনি যদি ক্রি ধাতু রূপটা কেবলমাত্র মনে রাখেন, ভবতঃ ভবান পুস্তকস্য পঠনম কুর্যাৎ, তাহলে মিটে গেল। কথাটা বুঝতে পারছেন? মানে যদি আমি ক্রি ধাতু রূপটা মনে করি আর এটা জানি যে কৃদন্তে কি রূপটা হয়, তাহলে অনেকটাই সোজা হয়ে যায় ব্যাপারটা। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা টেক্সটের দিকে যাই। সাদিকা ম্যাম শুরু করুন। শকুন্তলা, ষষ্ঠী বিভক্তি, শকুন্তলা। শকুন্তলা নয়, শকুন্তলা। শকুন্তলা, হ্যাঁ, শকুন্তলা অপ্সরসः মেনকায়াः পুত্রী आसीत्। হ্যাঁ, तस्याः पितुः नाम विश्वामित्रः आसीत्। विश्वामित्रः, विश्वामित्र न, विश्वामित्रः। विश्वामित्रः आसीत्। হুম, कर्णस्य तस्य पालयिता पिता आसीत्। হুম, सा पालयितुः पितुः कर्णमुने आश्रमे वसति स्म। হুম, कर्णस्य तस्याम् अत्यधिकः स्नेहः आसीत्। হুম, पुत्र्याः शकुन्तलायाः पालने सः सर्वदा दत्तावधानः आसीत्। হুম, कालेन शकुन्तला युवतिः जाता। হুম, হুম। तस्याः विवाहस्य कृते पितुः कर्णस्य सहती चिन्ता महती अभवत्। महती महती। महती चिन्ता अभवत्। হুম। एकदा सः दुहितः शकुन्तलायाः दुहितुः शकुन्तलायाः विघ्नानां विनाशाय समतीर्थं प्रति गतवान् आसीत्। হুম, तदानीमेव राज्ञः दुष्यन्तस्य दुष्यन्तस्य मृगया विहार कल्पितः अभवत्। वने विचरतः मृगम् अनुसरतः च दुष्मन्तस्य यदा महाव्रतेन कर्णस्य आश्रमे प्रवेशः अभवत्, तदा मुनिकुमाराः आश्रममृगाणां वधं निषिद्धवन्तः। ततः राजा दुष्मन्तः राजोचितानि उपकरणानि त्यक्त्वा স্যার একটুখানি স্ক্রিনটাকে তুলতে হবে। হুম, কোথায় চলে গেল? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, নিষিদ্ধবন্ত। আচ্ছা হ্যাঁ, ততঃ রাজা দুষ্মন্তঃ রাজোচিতানি উপকরণানি त्यक्त्वा पद्भ्यामेव आश्रमं गतवान्। হুম, तत्र सखीभिः सह वृक्षान् सिञ्चन्त्या
শকুন্তলায়া সহ নিপতে শকুন্তলায়া দুষ্মন্তস্য না, শকুন্তলয়া সহ। শকুন্তলয়া সহ নিপতে দুষ্মন্তস্য সাক্ষাৎকারः অভবৎ। হুম দর্শনমাত্রে ন উভয়োঃ পরস্পরমনুরাগ সঞ্জাতः। হুম অতঃ অতঃ তদানীং দুষ্মন্তः শকুন্তলাং গান্ধর্ব বিধিনা পরিণীতবান। পরিণীতবান, ঠিক আছে। হুম। পিতু আচ্ছা, কি বলছেন? না তারপরে তো না, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, শকুন্তলা অপ্সরসহ মেনকায়াহ পুত্রী আसीत्। এখানে ষষ্ঠী বিভক্তিগুলো একটু লক্ষ্য করবেন। অপ্সরসহ, মেনকায়া হ্যাঁ, মেনকায়াহ অপ্সরসহ, এখানে কিন্তু এটা বিশেষ্য বিশেষণ ভাব রয়েছে, ঠিক আছে। অপ্সরসহ মেনকা, মেনকা কেমন মেনকা? অপ্সরা মেনকা, ঠিক আছে, মেনকার বিশেষণ ওটা। তাহলে অপ্সরসহ মেনকায়াহ পুত্রী আसीत्। তস্যাহ পিতুঃ নাম বিশ্বামিত্রः আसीत्। তার বাবার নাম কে ছিল? বিশ্বামিত্র। কণ্ব তার পিতা ছিলেন না, মানে পালয়িতা পিতা ছিলেন, কিন্তু জন্মদাতা বিশ্বামিত্র আর মেনকা। আচ্ছা, কণ্বশ্চ তস্যাহ পালয়িতা পিতা আसीत्। কণ্ব তাকে পালন করেছে। পিতুঃ কণ্বমুনেः আশ্রমে বসতি স্ম। সা পালয়িতুঃ পিতুঃ, সা মানে শকুন্তলা, পালয়িতা পিতা কণ্বের আশ্রমে তিনি থাকতেন। কণ্বস্য তস্যাম অত্যধিকः স্নেহः আसीत्। কণ্বের আশ্রমে বাকি অনেকেও থাকতেন, কিন্তু কণ্বের তার প্রতি অত্যধিক স্নেহ ছিল। পুত্র্যাः শকুন্তলায়াः পালনে সহ সর্বদা দত্তাবধানः আसीत्। দত্তাবধানः শব্দের অর্থ হচ্ছে অবধান দেওয়া, বিশেষভাবে অবদান দেওয়া, দত্তাবধানः। তাহলে পুত্রী শকুন্তলার পালনের জন্য তিনি সর্বদা, কণ্ব মহর্ষি সর্বদা দত্তাবধান ছিলেন। কালেনা শকুন্তলা যুবতী জাতা, সময়ের সঙ্গে সঙ্গে শকুন্তলা যুবতী হলেন। তস্যাহ বিবাহস্য কৃতে পিতুঃ কণ্বস্য মহতী চিন্তা অভবৎ। এবারে মেয়ে বড় হয়েছে, সেই কারণে তার বিবাহের জন্য পিতা কণ্ব এখন চিন্তা হচ্ছে, কারণ সৎপাত্রে পুত্রীকে দান করতে হবে, এই জন্য তিনি খুবই চিন্তিত। আপনি খুব তাড়াতাড়ি বলছেন, আর আচ্ছা, একটু ধীরে বললে, মানে আমি এই যে পুরোটি বুঝতে পারি না। দত্তাবধান শব্দ আমি মানেটা বুঝতে পারলাম না, কিন্তু দত্তাবধান আচ্ছা, দত্তাবধানः, অবধান মানে অবধান শব্দের অর্থ হচ্ছে কি অ্যাটেনশন দেওয়া, ঠিক আছে। নজর। দত্ত শব্দের অর্থ হচ্ছে দেওয়া, অ্যাটেনশন এখানে দেওয়া, মানে অ্যাটেনশন দেওয়াকে বলা হচ্ছে দত্তাবধানः, ঠিক আছে। হ্যাঁ, এবারে কালেন শকুন্তলা যুবতী জাতা তস্যাহ বিবাহস্য কৃতে পিতুঃ কণ্বস্য মহতী চিন্তা অভবৎ। তো তার বিবাহের জন্য এখন কণ্ব খুবই চিন্তিত। মহতী চিন্তা মানে বেশি বড় চিন্তা, অনেক চিন্তা, অনেক বড়। এটা একটা কারণ সৎপাত্রে কন্যাকে দান করতে হবে, এই জন্য, এই কারণে তিনি খুবই চিন্তিত, এটা বিষয়। পিতুঃ কণ্বস্য, এখানে ষষ্ঠীগুলো দেখুন, ঠিক আছে। তস্যাহ শকুন্তলায়াহ বিবাহস্য কৃতে, আচ্ছা এইখানে বিবাহস্য কৃতে। আচ্ছা, এইবারে একদা সহ দুহিতুঃ শকুন্তলায়াহ বিঘ্নানাম বিনাশায়। এখানটাতে যে দুহিতুঃ শকুন্তলায়াহ বিঘ্নানাম, দুহিতুঃ দুহিত্রী শব্দ প্রাতিপদিক, তার ষষ্ঠীতে দুহিতুঃ, শকুন্তলায়াহ শকুন্তলার বিশেষণ ওটা, ঠিক আছে, লতা, হ্যাঁ বিশেষণ হয়ে গেল। এইবারে শকুন্তলায়াহ বিঘ্নানাম, শকুন্তলায়াহ বিঘ্নানাম এটা হচ্ছে গিয়ে সম্বন্ধ, শকুন্তলার বিঘ্ন, বুঝা গেছে। শকুন্তলায়াহ বিঘ্নাহ তেষাম বিনাশায়, মানে এখানে তিন জায়গাতে ষষ্ঠী ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। তো দুহিতা যে শকুন্তলা, তার যে বিঘ্ন, সেই বিঘ্নের বিনাশের জন্য তিনি কোথায় গেলেন? তিনি গেলেন সোমতীর্থম প্রতিগতবান, সোমতীর্থতে তিনি গেলেন, ঠিক আছে। তদানীমেব, আচ্ছা এখানে একটা কথা বলি যে বিনাশায় সোমতীর্থম প্রতিগতবান, মানে এখন আমরা অনেক সময় কি করি, মানসিক করি, যে হিন্দু ধর্মে এই ব্যাপারটা রয়েছে যে আমরা গ্রামের দিকে তো খুবই প্রচলিত এই সমস্ত বিষয়, যে এই ঠাকুরের কাছে মানত করা হয় ইত্যাদি ইত্যাদি, এরকম ব্যাপার থাকে। কিন্তু এই পরম্পরাটা এখন লোকে করে
যে হ্যাঁ ওখানে ঠাকুর জাগ্রত, মানে ওই মন্দিরে কোনো কিছু বললে বা কোনো কিছু চাইলে খুবই তাড়াতাড়ি ওটা পাওয়া যায় বা মানে ইষ্ট সিদ্ধি হয়। যেমন আমরাও বলি যে মায়ের কাছে আমরা কিছু যদি চাই তাহলে মা ওটা পূরণ করে দেন, ইত্যাদি ইত্যাদি, ঠাকুরমা স্বামীজির কাছে চাইলে এই সমস্ত ব্যাপার রয়েছে। তো ওটা একটা বিশ্বাসের জায়গা। এখন প্রাচীনকালে কি হতো, দেখুন অনেকে, এই যে আমরা যে বলি একটা টেক্সট পড়েছিলাম আমরা, ঋষয়াহা কি দৃশাহা সন্তি মন্ত্র দ্রষ্টারহ ঋষয়াহা, যারা ঋষি মন্ত্র দেখেছেন, তো তারা একটা এক একজন দার্শনিক। তারা এক একজন দার্শনিক বলতে তারা চোখ বন্ধ করে কারো কোন কারণে কার বিঘ্ন, কোন কাজটা হচ্ছে না, এটা তারা দেখতে পান। মানে সমস্যাটা, যেরকম আমরা একটা এমনি টেক্সট রঘুবংশে এই জিনিসটা পড়েছি, কালিদাসও খুব সুন্দরভাবে বর্ণনা করেছিলেন ওখানে, যে আমাদের ওখানে যে নায়ক নায়িকা, রঘুবংশের প্রথম যে স্বর্গ, সেখানে নায়ক নায়িকা হচ্ছে দিলীপ আর তার পত্নী। তো ওরা দুজনের, দিলীপের পুত্র ইত্যাদি হচ্ছে না, সেই কারণে পুত্রবন্ধের কারণ কি এইটা জানার জন্য তারা তাদের যে কুলগুরু বশিষ্ঠের কাছে গেলেন। বশিষ্ঠ তাদেরকে জানিয়ে দিলেন যে তাদের সন্তান উৎপত্তি হচ্ছে না কেন, কি কারণ, যে তুমি তোমার অনেক সময় এগুলো পূর্বজন্ম কল্পিত কোনো রকম বিভিন্ন রকমের ক্রিয়াকল্প থাকে, যেই কারণে ওগুলো বন্ধক হয়ে যায়, বা তোমার কোনো পাপের কারণে সেগুলো বন্ধক হয়ে যায়। তো এই সমস্ত বন্ধকগুলোকে তোমাকে মোচন করতে হবে। বাদ বাকি সবকিছুই যেরকম চলছে সবকিছুই ঠিক আছে, কিন্তু ওই বন্ধনগুলোর কারণেই অনেক কিছু আটকে যায়। যেমন আমরা যদি প্র্যাকটিক্যালও ভাবি, আপনি একটা চিন্তা করুন, আপনারা যে ধরে নিন আপনার কাছে ডিগ্রি আছে, সবকিছুই রয়েছে, কিন্তু আপনি একটু উদ্দণ্ড বলতে আপনি কাউকে গুরুদের সম্মান করেন না, কিন্তু আপনার ডিগ্রি আছে, আপনি খুব ভালো এক্সপার্ট হতে পারেন কোনো বিষয়, কিন্তু আপনি যদি আপনার মধ্যে এই যে কাউকে সম্মান করার বিষয়টা যদি না থাকে, বিনীত ব্যাপারটা না থাকে, তাহলে কিন্তু আপনি পদে পদে আটকে যাবেন। মানে যে কাজটা হয়তো আপনার, হ্যাঁ, শ্রদ্ধাবান যেটা থাকলে মানে ওইটা একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এই যে প্লাস পয়েন্টের ব্যাপারটা, ওটাকেই আমরা যদি একটু অদৃষ্টভাবে চিন্তা করি, মানে এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন, যেমন ধরে নিন, আমি বলছি যে ধরে নিন রমেশ নামে একজন ছাত্র, সেই ছাত্র খুব ভালো পড়াশোনা করেছে, তার কাছে সব ধরনের ডিগ্রি আছে, একটা চাকরি পাওয়ার জন্য যা যা লাগবে সবকিছুই রয়েছে, কিন্তু তাকে সবাই চেনেও, কিন্তু সেই ছেলেটাকে কিভাবে চেনে, যে এই ছেলেটা কারো কথা শোনে না, খুব স্বার্থপর, নিজের কাজটা ফুরিয়ে গেলে কাউকে দেখে না, ঠিক আছে, এই ধরনের জিনিসের দ্বারা সে প্রসিদ্ধ। তাহলে হয়তো তার বিদ্যা থাকতে পারে, জ্ঞান থাকতে পারে, কিন্তু এই বিনয় ভাবটা, শ্রদ্ধা প্রভৃতি না থাকার কারণে তাকে, সেটা তার ব্যারিয়ার হয়ে দাঁড়ালো। সেই রকম ভাবে দিলীপের কাছে ব্যারিয়ার কি হয়ে দাঁড়িয়েছিল, দিলীপের কাছে ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছিল কামধেনু বলে একটা ক্যারেক্টার, খুবই প্রসিদ্ধ, দেবতাদের যজ্ঞের জন্য যে কামধেনু সবকিছু দিয়ে তাদের সাহায্য করে, সেই কামধেনুকে সে অপমান করেছিল। সেই অপমানের কারণেই সেটাই তার সন্ততি বন্ধের কারণ। আর সেখানে কালিদাস একটা খুব সুন্দর কথা বলেছিলেন, যে কি ভুলে গেছি আমি, মনে পড়ছে না লাইনটা, মানে পূজ্যদের পূজা ব্যতিক্রম করে কোনো কার্য সিদ্ধি হয় না, এটা তার অর্থ। আমার শ্লোকটা মনে নেই। পূজা ব্যতিক্রম মানে পূজ্যদের, যারা পূজ্য তাদের পূজা, তাদেরকে সম্মান না জানিয়ে কোনো কাজ মানুষের সিদ্ধ হয় না। এই কথাটা উনি কালিদাস ওখানে সুন্দরভাবে বুঝিয়েছেন। তাহলে এই যে জিনিসটা, এটা কে দেখতে পেলেন? বশিষ্ঠ দেখতে পেলেন। এটা দিলীপ জানতেন না, কারণ দিলীপও ওটা জেনে বুঝে করেনি, ঠিক আছে। কিন্তু দেখলেন কে? দিলীপ বশিষ্ঠ দেখে জানালেন যে তোমার সন্ততি বন্ধনের কারণ হচ্ছে এই বিষয়টা। তাহলে ঠিক একইভাবে শকুন্তলা এখন যুবতী হয়েছে, তার জন্য অভীষ্ট পাত্রে তাকে দিতে হবে, দান করতে হবে। তো এই যে সম্প্রদান, কন্যা সম্প্রদানের যে ব্যাপারটা, সেটার কিছু প্রতিবন্ধক রয়েছে কিনা, বা সেই প্রতিবন্ধকটা কাটানো উচিত, সেটা চিন্তা করে কণ্ব মহর্ষি, তিনিও তো একজন মহর্ষি, তিনি ওইটা চিন্তা করে তিনি সোমতীর্থে গেছেন, ঠিক আছে, শকুন্তলার বিঘ্ন বিনাশ করার জন্য। বুঝতে পেরেছেন কথাটা? আমি এই কথাটা কেবলমাত্র ওই বিঘ্ন বিনাশায় শব্দটার জন্য বললাম। বিঘ্ন কি? মেয়ে বড় হয়েছে, মেয়ের বিয়ে দিতে হবে, এখানে বিঘ্ন ওর কি আছে? বিঘ্নটা হচ্ছে ঠিক আছে। পরবর্তীকালে যেন মানে
যে সমস্ত জিনিসগুলো থাকে এই যে দৈব অনুকূল করার জন্য। গীতাতেও একটা লেখা আছে, একটা শ্লোক রয়েছে অষ্টাদশ অধ্যায়ে, अधिष्ठानं तथा कर्ता करणं च पृथक् विधम् अधिष्ठानं तथा कर्ता करणं च पृथक् विधम्। তারপরে শ্লোকটা লাইনটা মনে নেই। ওখানে 5 নম্বর ক্রিয়াটা করে, আপনি অধিষ্ঠান আবর্তন করেছেন, সবকিছুই হতে পারে, কিন্তু 5 নম্বর ব্যাপারটা দৈব, সেই দৈবটাকে কিন্তু অনুকূল করে থাকতে হয়। ওই জন্য লোকে আংটি পরে, ঠিক আছে, বিভিন্ন রকম ভাবে যে হ্যাঁ তোমার রাহু ভালো নেই, শনি ভালো নেই, এই যে জিনিসগুলো এটা কিন্তু দৈব ভাগ্য, ঠিক আছে, ওটা পরেও অনেকের কাজ করে, অনেকের করে না, তো অনুকূল করে রাখতে হয়। ওই কারণে এই যে বলে গরুদেরকে রুটি খাওয়ানো, কুকুরদের রুটি খাওয়ানো, পিপিলিকাদের ঠিক একটা নির্দিষ্ট সময়ে তাদের জন্য কিছু চিনি ইত্যাদি দেওয়া, গাছে জল দেওয়া, এইগুলো হচ্ছে আমাদের দৈব অনুকূল করার জন্য, মানে যাতে কোনো রকম বিপদ না থাকে। মানে আমি হয়তো আমার দিক থেকে খুব ভালো পরিশ্রম করে যাচ্ছি, কিন্তু আটকে যাচ্ছি, সেই আটকানোর কারণটা কি? সে আটকানোর কারণ এগুলোর মধ্যে কোনো একটা কিছু হতে পারে। যাই হোক, তদানীমেব রাজ্ঞঃ দুষ্যন্তস্য মৃগয়া বিহারः কল্পিতः অভবৎ। আর সেই মুহূর্তেই কি হয়েছে, রাজা দুষ্যন্ত মৃগয়া বিহারের জন্য এসেছেন, মানে মৃগয়া বিহারের কল্পিতः অভবৎ শব্দের অর্থ হচ্ছে কল্পিত, হ্যাঁ। মৃগয়া বিহার ব্যবস্থিত হয়েছে, মানে ডেট ফিক্সড হয়েছে, এটা হচ্ছে কথা। কনব যেই মুহূর্তে ওখান থেকে চলে গেছেন, এবারে দুষ্যন্ত তার রাজধানীতে, এবারে তাদের যে অনুচররা তারা একটা ডেট ঠিক করলো যে মৃগয়া বিহার করতে যাব। কবে যাব? তো একটা ডেট ফিক্সড হয়েছে ওই 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 দিনগুলোর মাঝে কখন। তো মানে বিচারতঃ মৃগম অনুসরতঃ চ দুষ্যন্তস্য यदा महाव्रतिनः कण्वस्य आश्रमे प्रवेशः अभवत् तदा मुनिकुमाराः आश्रममृगाणां वधं निषिद्धवन्तः। মৃগয়া বিহার করতে গেছেন দুষ্যন্ত, মানে কি, তিনি হরিণ, যে সমস্ত বন্য প্রাণী রয়েছে তাদেরকে মারবেন, শূকর প্রভৃতি, তার একটা অর্থ পশু। তো এবারে পশু হত্যা, সে যে পশুদের পিছনে তীর নিয়ে ছোটা, এটা একটা ক্রীড়া, রাজাদের একটা ক্রীড়া ছিল প্রাচীনকালে। তো সেইটা তো মহাব্রতী কন্যের আশ্রমে প্রবেশ করলেন। এবার এখানে একটা বিষয় দেখুন, বনে বিচারতঃ মৃগম অনুসরতঃ, এখানে আপনারা বলতে পারবেন এই তিনটে কোন কোন বিভক্তিতে রয়েছে? বিচারতঃ মৃগম অনুসরতঃ, এটার একটু ডিসকাশন চাইছি। বিচারতঃ পদে কোন বিভক্তি রয়েছে? বলুন বলুন। বিচারত হতে কি বিভক্তি? চেষ্টা করুন। ষষ্ঠী নেই, এটা আমি বলে দিচ্ছি, খালি বোল্ড করা আছে মানে ষষ্ঠী এরকমটা নয়, ওই কারণেই বললাম। এরপরে চিন্তা করুন কি হতে পারে। মানে প্রাতিপদিকটা কি? বিচরণ। আচ্ছা, এখানটাতে হ্যাঁ পঞ্চমী, তাহলে প্রাতিপদিকটা বিচরত। ও তাহলে বিচরত হলে পঞ্চমী। এখানটাতে বাক্যটাতে একটু গন্ডগোল আছে। মৃগম তো দ্বিতীয়া, অনুসরণ থেকে অনুসরত হয় একই, বিচরত হয় অনুসরত হয় দুটো একই। সেটা তো ঠিক কথা, কিন্তু এখানে যদি আমরা এরকম চিন্তা করি, বিচরণটা কে করছে? মৃগ। আচ্ছা আচ্ছা, মৃগ, হ্যাঁ, বিচরণটা যদি মৃগ করে তাহলে বাক্যটা ষষ্ঠী হবে না, বিচরত হতে কোনোদিন ষষ্ঠী হবে না, কারণ ওটা তখন মৃগের বিশেষণ হয়ে যাবে। তাহলে এটা দ্বিতীয় হবে, বুঝতে পারছেন কথাটা? দ্বিতীয়া, হ্যাঁ, মৃগ তো দ্বিতীয়াই, মৃগম দ্বিতীয় আছে, যদি মৃগের বিশেষণ হয় তাহলে এখানে বিচরত, বিচরন্ত, বিচারান্তঃ, বিচারান্তম মৃগম এরকম হওয়া উচিত ছিল।
বিচারণ এখানে তাহলে মূলত এখানে তো ওটা বহু বচন হয়ে দুষ্যন্তের গেল। আর বহু মৃগম, বচন হয়ে গেছে, সেই জন্য কোনো মিলছে না, হ্যাঁ, এই জন্য এটাতে এরকম চিন্তা মৃগমটা তো করতে এক হবে। বচন, আর হ্যাঁ, দুটো হচ্ছে না, বহু হচ্ছেই না, বচন। হচ্ছেই না। ওই কারণে এটা দুষ্যন্তরী বিশেষণ, এটা চিন্তা করতে হবে। মানে এটা মূলত আপনি যেটা যেরকম চিন্তা করলেন, আমিও সেটাই চিন্তা করছি। হুম, হয় বাক্যটাতে এরকম ভাবে ওরা চিন্তা করেনি, বা হয়তো জেনে বুঝে এরকম করেছে। যদি জেনে বুঝে করে থাকে, হ্যাঁ, পুরোনো দিনের লেখা তো বলে না 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 না, মনি, হ্যাঁ, আর বলবেন না, যদি সেরকম ভাবে জেনে বুঝে করেছে তাহলে ওটা মনি ঋষিদের বিচারকের লেখা সঙ্গে, বলে আর্শ প্রয়োগ, ওনাদের যেটা ভুল আমাদের না ব্যাকরণগত না 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 মেথড না 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 না, এটা আর্শ প্রয়োগ না, নয়। না আর্শ প্রয়োগ না। না না না, এটাতে লজিক আছে। আর্শ প্রয়োগে কি হয়, আর্শ প্রয়োগ সব জায়গায় হবে না বাবা। না, আর্শ প্রয়োগের ব্যাপার আছে। আর্শ প্রয়োগ কেবলমাত্র, আর্শ মানে কি, আর্শ শব্দের অর্থ হচ্ছে মুনি লেখা, মুনির দ্বারা লেখা। যেমন আমরা যদি বলি পানিনি কিছু লিখেছেন, পানিনি মুনি, তাহলে পানিনি যদি লিখেছেন সেটাকে আর্শ প্রয়োগ বলবো। এবারে আর্শ প্রয়োগ মূলত কোথায় পাই, অষ্টাধ্যায়ীর মধ্যে আপনি আর্শ প্রয়োগ পাবেন। ওটা যে ও যে মানে গাঁজাখুরি করে চালিয়ে দেওয়া হচ্ছে ওই কারণে, ওটা নয় ব্যাপারটা। মানে না, ওখানটাতে আপনি যদি ধরেন কেউ একজন টেক্সট লিখলো, আজ থেকে ধরে নিন 100 বছর আগে কেউ টেক্সট লিখলো, এবার উনি একজন কবি ছিলেন, হতে পারে, কিন্তু ওই প্রয়োগটাকে আর্শ প্রয়োগ আমি বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ উনি লিখেছেন বলে, সংস্কৃতে লিখেছেন বলেই কি আর্শ? না 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 না, তা না। এখানটাতে যে বাক্যটা আছে এটা ভুল যদি হয় ভুল, কিন্তু এখানে বাক্যটার লজিকটা কেমন, এখানে আপনি এটাকে বিচরত হওয়াটাকে দুষ্যন্তের সঙ্গে অন্বয় করুন। আমি ওই কথাটাই বলছি, যে এটা জেনে বুঝে যদি করা হয়েছে আলাদা ব্যাপার, আর যদি বাই মিস্টেক হয়েছে তাহলে এটা ভুল হতে পারে। তো বিচারতঃ দুষ্যন্তস্য, বনে বিচারতঃ দুষ্যন্তস্য, মানে বিচরণটা কে করছে, দুষ্যন্ত করছে, অনুসরণটা কে করছে, দুষ্যন্ত করছে। এই অর্থটা যদি করি তাহলে অন্বয় হয়ে যায়। আর যদি আচ্ছা, ওইরকম না হয়, কারণ মৃগ ওটা বিচরণ করারও একটা করছে। কারণ আছে, ওটাও একটা, না মৃগ বিচরণ করছে বললে তখন বিচরন্তম মৃগম, বুঝতে পারলেন কথাটা? হুম, আর বিচরন্ত মৃগম, আর ওটাকে অনুসরতটা দুষ্যন্তের সঙ্গে লিঙ্ক করা যায়, কারণ করা দুষ্যন্ত যাচ্ছে, ওটা তো অনুসরণ হচ্ছেই। করছে। কিন্তু এখানে আরেকটাও কথা আছে, বিচরহতটাকেও দুষ্যন্তের সঙ্গে লিঙ্ক করতে হবে। কেন বলুন তো? একটা চকার অন্য বিচরণ, লাগিয়ে, না না, একটা চকার লাগিয়ে রেখেছে, দেখছেন? চকার কখন হয়? দুটো ক্রিয়াপদ বা ও দুটো জিনিসকে আচ্ছা, সংযোগ করার জন্য। সেই চকারটা এটা আরেকটা বুঝিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু বাপু বিচরতটা মৃগের বিশেষণ নয়। এবারে আমি বাক্যটা এবারে আপনাকে বলছি, যেরকম বনে বিচারতঃ অনুসরতঃ চ, না, বনে বিচারতঃ কমা মৃগম অনুসরতঃ চ দুষ্যন্তস্য। এইবারে চিন্তা করুন তো, মৃগকে অনুসরণ করছে, বিচরণ মৃগ করছে না, বিচরণ করছে দুষ্যন্ত। আর কে করছে, আর দুষ্যন্ত কি করছে, ও আচ্ছা, মৃগকে অনুসরণ করছে। বুঝতে পেরেছেন? মানে এখানে বিচরহতর পরে যদি আমরা একটা কমা দিই তাহলে জিনিসটা আপনি তো বুঝতে আরো, পারবেন সংস্কৃত, কিন্তু আমি এটাকে বাংলাতে ওটা মানে দুষ্যন্ত বিচরণ অবস্থায় মৃগকে অনুসরণ করলেন, আর তখন না দুষ্যন্তের সঙ্গে এইটা বিচরণ অর্থটা করা। হচ্ছে না, এটা হচ্ছে না। দুষ্যন্ত বিচরণরত দুষ্যন্ত হ্যাঁ, মৃগকে অনুসরণরত দুষ্যন্ত মহাব্রতী কর্ণের আশ্রমে প্রবেশ করলেন। ও, এবারে বলুন, বাক্যটা বুঝতে পারছেন? হ্যাঁ, এবার ঠিক হয়েছে। দুষ্যন্ত কেমন দুষ্যন্ত, বিচরণরত, মানে যে বনে বিচরণ বিচরণ করছে এরকম দুষ্যন্ত, আর মৃগকে যে অনুসরণ করছে এমন দুষ্যন্ত মৃগম মহাব্রতী অনুসরণ। কর্ণের আশ্রমে প্রবেশ করে। এই চকারের জন্য বাক্যটা আপনি মৃগের সঙ্গে ওটা ঠিকই অন্বয় হবে আছে, না, ওটা ঠিকই লেখা আছে। ঠিকই ক্লিয়ার? আছে। আর এইটাই হচ্ছে আমরা দেখুন, এই যে আমরা যেরকম ভাবে চিন্তাটা করলাম, আমরা যেগুলোকে, এই যে আপনি যেটা আর্শ প্রয়োগের কথা বললেন, এইখানে ভাষ্যকারেরা কাজ করে, মানে এই পয়েন্টটাকে আশ্রয় করে। যেরকম এটাতে আমাদের মনে যে ডাউটটা হলো, তারপর একটা চিন্তা ভাবনা করে কোনো একটা পথকে দেখে আমরা ওটা ক্ল্যারিফাই করলাম, এই কাজটা টিকাকার ভাষ্যকারেরা করে। তাদের এটাতে খুব অবদান রয়েছে। মানে সাধারণ যদি একটা চকার বা হি বা তু এরকম কিছুও লেখা থাকে, ওইটার কি কি অর্থ হতে পারে সবকিছু দেখে ডিকশনারিতে, তারা তারপরে ওখান থেকে এমন ভাবে অর্থটা বের করবে যেটা সাধারণ বুদ্ধিতে থাকবে না, মানে সাধারণ বুদ্ধিতে চিন্তা করা যাবে না। আর এটা যখন আপনি দেখবেন যে হ্যাঁ মিলে যাচ্ছে, সত্যি মিলে যাচ্ছে, তখন আপনি ভাবতে পারবেন যে যে গ্রন্থ লিখেছিল সে কতটা কোড ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে।
তখন আপনি আশ্চর্য হবেন। আচ্ছা, তাহলে বনে বিচারতঃ মৃগম অনুসরতঃ চ দুষ্যন্তস্য यदा মহাব্রাতিনঃ কণবস্য আশ্রমে প্রবেশঃ অভবৎ তদা মুনিকুমারাঃ, তখন সেখানে যে মুনি কুমারেরা ছিলেন, মানে আশ্রমের যে চারপাশে যারা বসবাস করছেন তারা মুনি কুমার, আশ্রম মৃগাণাম বধম নিষিদ্ধবন্তঃ, তো তারা প্রথমেই আটকালেন দুষ্যন্তকে যে আশ্রমের মৃগদের মারবেন না, বধ করবেন না। কেন বধ করবেন না? এরা বন্য পশু নয়, এরা আশ্রমের পশু। আশ্রমের পশুকে না মারার কারণটা কি? এরা খুবই বিশ্বস্ত। কাদের বিশ্বাস করে এরা? মানুষদের বিশ্বাস করে। এবারে আপনি যদি এখানে দু তিনটেকে মেরে যান, এরা আর মানুষকে কোনোদিন বিশ্বাস করবে না। তো এই মানুষদের সঙ্গে এবারে দেখুন, আপনি আপনার বাড়িতে ধরে নিন 5-6টা কাছাকাছি কুকুরেরা রয়েছে, হয়তো সে স্ট্রিট ডগ হতে পারে, যে কেউ। এবারে আপনি হঠাৎ করে কি করলেন, 4-5টাকে মেরে দিলেন। মানে যে 5টা কুকুর আছে, আপনি তার মধ্যে 3টাকে যদি মেরে দেন, বাকি দুটো আপনাকে বিশ্বাস করবে কোনোদিন? ওরকম করবে না। তাহলে এইটা হচ্ছে তাদেরও সাইকোলজি। তো ওই কারণে এটা তো প্রথম কথা হচ্ছে যে ওটা একটা শান্ত পরিবেশ, এখানে হিংসা করা যায় না, এটা তো একটা বিষয়। কিন্তু 2 নাম্বার হচ্ছে যে মৃগ প্রভৃতি যে সমস্ত বন্য প্রাণীরা আশ্রমের চারধারে রয়েছে, ওরা কিন্তু ওখানে থেকে থেকে তাদেরকে বিশ্বাস করে, তাদের কাছে আসে, সব রকম ভাবে তাদের মানে এখন যেমন ছাগলেরা এসে কোলে উঠে যায়, সেরকম তখনকার দিনে মৃগরা এসে কোলে টোলে উঠে যেত। তাহলে এইরকম যে একটা বিশ্বাস মানুষ আর পশুর মধ্যে, সেই বিশ্বাসটা ভঙ্গ হয়ে যাবে। সেই কারণে ন হন্তব্যঃ আশ্রম মৃগঃ। ततः राजा दुष्यन्तः রাজোচিতানি উপকারণানি ত্যক্ত্বা পদভ্যাম আশ্রমম প্রবিষ্টবান। এবারে রাজা দুষ্যন্ত খুবই বিনয়ী। তিনি কি করলেন? তিনি রাজোচিত উপকরণ বলতে তরোয়ারি, বর্ম প্রভৃতি যেগুলো তিনি ধারণ করেছিলেন, মুকুট প্রভৃতি, আশ্রমে যখন মানুষ যায় তখন সে শূন্য হয়ে যায়। তাহলে শূন্য হয়ে যায় মানে তার মধ্যে কোনো রকম সমাজের যে ছাপ, আমি রাজা, আমি মন্ত্রী, আমি একজন নেতা ইত্যাদি যে সমস্ত অংশগুলো থাকে, সেই সমস্ত অংশগুলো একদমই চলে যায়। সেখানে প্রবেশ করা মাত্রই তুমি একজন সাধারণ মানুষ। তাহলে সেই সাধারণত্বটা দেখানোর জন্য রাজা দুষ্যন্ত রাজোচিত উপকরণ যেগুলো রয়েছে, যেগুলো বললাম, সেগুলোকে ত্যাগ করে, ত্যক্ত্বা ক্ত্বা প্রত্যয়ান্ত শব্দ, পদভ্যাম এব, আর তিনি রথকে বাইরে রাখলেন, তিনি পায়ে হেঁটে আশ্রমম গতবান, আশ্রমে গেলেন। ঠিক আছে? পদভ্যামেব, এটা রথ? শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। যাই হোক, হ্যাঁ, তাহলে কি বলছিলাম? তত্র সখিভিঃ সহ বৃক্ষান সিঞ্চন্ত্যা শকুন্তলয়া সহ নৃপতেঃ সাক্ষাৎকারঃ অভবৎ। তাহলে সেখানে এই আশ্রমে গিয়ে, কর্ম মহর্ষি সেই সময় আশ্রমে ছিলেন না, তো রাজা দুষ্যন্ত শকুন্তলা এবং তার সখীদের দেখতে পেলেন। তো সেখানে সখীদের সঙ্গে গাছের সেচন করা, সিঞ্চন্ত্যা শকুন্তলয়া, সিঞ্চন্তি শকুন্তলা, সিঞ্চন্ত্যা শকুন্তলয়া, তৃতীয়া বিভক্তি। সহ, সহযোগে তৃতীয়া,
নৃপতেः দুষ্যন্তस्य সাক্ষাৎকারः নৃপতি দুষ্যন্তের সাক্ষাৎকার হলো। দর্শনমাত্রেণ উভয়োः পরস্পরম অনুরাগः সঞ্জাতः। দেখা মাত্র তাদের দুজনের মধ্যে পরস্পর অনুরাগ জন্মালো। अतः तदानीं दुष्यन्तः শকুন্তলা পরিণীতবান। তো তারপরে সমস্ত বিষয় জানার পরে দুজনের সম্পর্কে জেনে, কারণ ও রাজা ছিল, একজন মুনিকন্যা, তো তার বিবাহের কি স্থিতি ইত্যাদি সম্পর্কে আলোচনা হলো। তখন আলটিমেটলি সে জানতে পারলো যে না, এ একজন ক্ষত্রিয়রই পুত্রী ইত্যাদি, বিশ্বামিত্রের পুত্রী ইত্যাদি জানার পরে তারা গান্ধর্ব বিবাহে বিবাহ করলো। শাস্ত্রে 8 ধরনের বিবাহ প্রসিদ্ধ আছে, তার মধ্যে গান্ধর্ব বিবাহ একটা, যেখানে বাবা মায়ের মত জিজ্ঞাসা না করে বিবাহ করা হয়, যেটা এখন বর্তমানে ওই পালিয়ে যাওয়া বিয়ে, যেটা লাভ ম্যারেজে, সেইটাকে বলা হয় গান্ধর্ব বিবাহ। এছাড়াও যেটা আছে আমরা যেটা হয়ে থাকে ওই সবার সহমতিতে যে বিবাহ হয় সেটাকে প্রাজাপত্য বিবাহ বলা হয়, যেরকম কার্ড বিনিময় ইত্যাদি সবাইকে জানিয়ে যেটা করা হয় সেটা। আরো কিছু থাকে, যেমন আরেকটা বিবাহ ছিল আসুর বিবাহ। আসুর বিবাহ প্রভৃতিতে কি হয়, যেখানে মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে নেওয়া হয় ইত্যাদি, বিভিন্ন রকম পদ্ধতি বিভিন্ন জায়গায় রয়েছে। তো এখানে গান্ধর্ব বিবাহ মানে এইটা। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, সৌহার্দ্য, তারপরে পড়ো। जी सर। पितुः अनुपस्थितौ एतादृश्याः घटनायाः कारणेन कारणेन स चिन्ताग्रस्त आसीत्। अपि च राज्ञः दुष्यन्तस्य अनुरागे लीना आसीत्। तस्मिन् अवसरे एकदा दुर्वासः ऋषिः कण्वस्य आश्रम गतवान्। दुष्यन्तं ध्यायन्ती शकुन्तला दुर्वासः अवभानं न श्रुतवती। क्रोधेन दुर्वासः शकुन्तलाम् अभिशप्तवान्, यस्य ध्याने त्वं मग्ना असि स त्वं विस्मरिष्यति इति तीर्थ आगत्य कण्वः सर्वं वृत्तान्तं ज्ञातवान्। मुनिकुमाराभ्यां सागरव शारदवताभ्यां गौतम्या च सह कण्वः शकुन्तलां तस्याः पत्युः चक्रवर्तिनः दुष्यन्तस्य राजभवनं प्रेषितवान्। शापवशात् गन्धर्व विवाह विषये दुष्यन्तस्य विस्मरणं जातम्। दुष्यन्तेन प्रादत्त मुद्रिका अपि मार्गे नद्याः जले अपतत्। अतः प्रमाणस्य अभावात् दुष्यन्तः पत्नीरूपेण शकुन्तलं नैव अङ्गीकृतवान्। एतेन वृत्तान्तेन शकुन्तला विषादग्रस्त अभवत्, किन्तु कण्वाश्रमं न प्रत्यागतवती। मतुः मेनकायाः साहाय्येन स महामुनेः मारीचस्य आश्रमं प्राप्तवती। तत्र च सा चक्रवर्ती लक्षणे पेतं
भरतनं भरत नामानं नाम भरतनाम भरतनामनं पुत्रं प्रसूतवती। प्रसूतवती। ঠিক আছে, তাহলে কি বলা হলো এখানে? বলা হলো যে ঘটনায়াः কারণেन सा पितुः अनुपस्थितौ एतादृश्याः घटनायाः कारणेन सा चिन्ताग्रस्ता आसीत्। তো এই যে ঘটনাটা পুরো ঘটেছিল তখন তার পিতা ওখানে ছিলেন না, সেই কারণে শকুন্তলা খুবই চিন্তাগ্রস্ত ছিল যে এরপরে কি হবে নেক্সট। অপিচা মানে পিতা এসে কি বলবেন, অপিচা রাজ্ঞাः দুষ্যন্তস্য অনুরাগে লীনা আসিত, এবং সেই মুহূর্তে তিনি আরো কি ছিলেন, রাজা দুষ্যন্তের অনুরাগেও লীন ছিলেন। তস্মিন অবসরে, সেই অবসরে একদা দুর্বাসাः ঋষিः কण्वस्य আশ্রমম আগতवान्। দুর্বাসা নামক ঋষি কর্ণের আশ্রমে এলেন। दुष्यन्तं ध्यायन्ती शकुन्तला দুর্বাসসহ আহ্বানম ন শ্রুতবতী। দুষ্যন্তকে ধ্যান করছে মানে দুষ্যন্তের চিন্তাতে মগ্ন শকুন্তলা দুর্বাসা ঋষির আহ্বান শুনতে পেলেন না। দুর্বাসসহ, এটা ষষ্ঠী, হ্যাঁ। ক্রোধেন দুর্বাসাহ শকুন্তলাম অভিশপ্তবান, এটার প্রথম আর এক বচনে দেখুন দুর্বাসাহ আকারান্ত বিসর্গ হচ্ছে, হ্যাঁ। তো ক্রোধেন দুর্বাসাহ শকুন্তলাম অভিশপ্তবান, ক্রোধিত হয়ে দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন। কি দিলেন? यस्य ধ্যানে ত্বম মগ্না আসি স ত্বাম বিস্মরিষ্যতি, তুমি যার ধ্যানে মগ্ন রয়েছো সে তোমাকে ভুলে যাবে, এই অভিশাপ দিলেন। তীর্থাদ আগত্য কণ্বঃ সর্বম বৃত্তান্তম জ্ঞাতবান, এবারে তীর্থ থেকে যখন কণ্ব ফিরে এলেন তিনি সমস্ত বৃত্তান্তটা জানলেন। मुनि कुमाराभ्याम शारंगरव शारदबताभ्याम गौतम्या च सह कण्वः शकुन्तलां तस्याः पत्युः चक्रवर्तिनः दुष्यन्तस्य রাজভবনম প্রেষিতবান। এবারে পুরো বিষয়টা জানার পরে কণ্ব কি করলেন, তার দুই শিষ্য, দুটো মুনি কুমার, সারঙ্গ রব আর শারদবত তাদের নাম, আর গৌতমী হচ্ছে কণ্বের বোন, সেই বোন হচ্ছে মানে শকুন্তলার পিসি স্থানীয়। তো এই তিনজনকে কণ্ব পাঠালেন, কণ্ব নিজে গেলেন না, তিনি এই তিনজনকে পাঠালেন শকুন্তলাকে সঙ্গে নিয়ে রাজার কাছে দিয়ে আসার জন্য। তস্যাহ পত্যুঃ চক্রবর্তিনঃ দুষ্যন্তস্য রাজভবনম প্রেষিতবান, এখানে সবগুলোই ষষ্ঠী বিভক্তি, চক্রবর্তীন প্রাতিপদিক, চক্রবর্তী চক্রবর্তিনঃ চক্রবর্তিনঃ, ষষ্ঠীতে চক্রবর্তিনঃ। শাপবশাৎ গান্ধর্ব বিবাহ বিষয়ে দুষ্যন্তস্য বিস্মরণম জাতম, এবারে কিছুদিন আগে যে অভিশাপ দিয়েছিল সেই অভিশাপের ফলে দুষ্যন্ত সমস্ত বৃত্তান্ত ভুলে গেছে বিয়ের ব্যাপারে। দুষ্যন্তেনা প্রদত্তা মুদ্রিকা আপি মার্গে নদ্যাহ জলে অপতত, এখানে একটা বিষয় ছিল, রাজা এই সাপের ভঙ্গ কিভাবে হবে এই কথা যখন অনসূয়া আর প্রিয়ংবদা জিজ্ঞেস করলেন দুষ্যন্ত বলছি দুর্বাসাকে, তখন দুর্বাসা উত্তর দিয়েছিলেন যদি যে রাজার কোনো পরিচিত বস্তু, রাজার দেওয়া কোনো পরিচিত বস্তু যদি তাকে দেখানো হয় তাহলে সে সমস্ত বৃত্তান্ত আবার মনে করতে পারবে, সাপ মোচন হয়ে যাবে। তো শকুন্তলার কাছে রাজার দেওয়া একটা আংটি ছিল, রাজা বলেছিল, শকুন্তলা জিজ্ঞেস করেছিল যে আপনি কতদিনে ফিরে আসছেন, তখন রাজা বলেছিলেন যে এই আংটিতে যতগুলো অক্ষর লেখা আছে সেই অক্ষরগুলো প্রত্যেকদিন এক একটা করে অক্ষর পড়লে এই অক্ষরগুলো শেষ হওয়ার আগেই আমি চলে আসবো, এই কথা বলেছিলেন। কিন্তু তার মাঝে এই সাপের বৃত্তান্ত ঘটে যায়, সেই কারণে তিনি ওটা ভুলে যান। তো এই যে আংটিটা তার কাছে ছিল মুদ্রিকা, সেটাও কিন্তু নদীতে পড়ে গেছিল। তিনি যখন আসছিলেন, শকুন্তলা যখন আসছিলেন, তখন শচী তীর্থ বলে একটা জায়গায় তার এই আংটিটা পড়ে যায়। ততঃ প্রমাণস্য অভাবাৎ দুষ্যন্তঃ পত্নী রূপেণ শকুন্তলাম নৈব অঙ্গীকৃতবান, এবার এরা যে নিয়ে গেছে শকুন্তলাকে রাজা মনে করতে পারছেন না, সেই কারণে সে তাকে তার পত্নী রূপে অঙ্গীকার করছেন না। এতেনা বৃত্তান্তেনা শকুন্তলা বিষাদগ্রস্তা অভবৎ, আর এই ঘটনা দেখে শকুন্তলা খুবই বিষাদগ্রস্ত হলেন। সে শকুন্তলা কিন্তু দুর্বাসার অভিশাপের কথাও জানতেন না, রাজা কেন এমন করছে সেটাও জানতো না, কিন্তু কণ্বাশ্রমম না প্রাপ্ত প্রত্যাগতবতী, আর তারপরে এই বিষাদের কারণে তিনি আবার ফিরে কর্ণের আশ্রমেও ফিরে গেলেন না। কোথায় গেলেন? মাতুঃ মেনকায়াহ সাহায্যেন সা মহামুনেঃ মারীচস্য আশ্রমম প্রাপ্তবতী, তো মাতা মেনকার সাহায্যের দ্বারা তিনি মারীচ ঋষির আশ্রমে থাকলেন। তত্র চ সা চক্রবর্তী লক্ষণোপেতাম ভরত নামানম পুত্রম প্রসূতবতী, আর সেখানেই তিনি চক্রবর্তী লক্ষণ পড়ুন তারপরে।
একদা দেবাসুরয়োঃ সংগ্রামে মঘবতঃ সাহায্যার্থম দুষ্যন্তঃ ইন্দ্রলোকম গতবান। ততঃ প্রত্যাগমনকালে দুষ্যন্তেন সহ শিশः ভরতস্য সাক্ষাৎকার অভবৎ। হুম সः তদানীম উদ্যম্নः কস্যচিৎ সিংহ শাবকস্য মুখে হস্তম নিক্ষিপ্ত নিক্ষিপ্য দন্তান গণয়ন আসীৎ। হুম তস্য শিশোঃ নির্ভীকতয়া প্রভাবিতো দুষ্যন্তঃ তস্য পরিচয়ং জিজ্ঞাসিতবান। হুম তস্য মাতু শকুন্তলায়া প্রত্যয় ভিজ্ঞানাৎ হুম পরম ভরতম সপুত্রম জ্ঞাত্বা সমায়াচন পূর্বকম তম শকুন্তলাম চ সহস্রম স্বীকৃতবান। স্বীকৃতবান। তাহলে একবার কি হয়েছে, দেব আর অসুরদের সংগ্রামে মঘবান মানে হচ্ছে ইন্দ্র, ইন্দ্রের সাহায্য করার জন্য দুষ্যন্ত ইন্দ্রলোকে গেছিলেন। সেখানে প্রত্যাগমনকালে সেখান থেকে আসার সময় দুষ্যন্তের যে শিশু ভরত, সেই ভরত মরিচের আশ্রমে তিনি আসেন। সেখানে তিনি একটা শিশুকে দেখতে পান যে সে কি করছে, একটা সিংহ শাবকের মুখে হাত নিক্ষিপ্য দন্তান গণায়ন আসিত, মানে হাত দিয়ে দাঁত গুনছিল। সেরকম একজন শিশুকে দুষ্যন্ত দেখতে পান এবং তার সঙ্গে ভরতের পরিচয় হয়। তস্য শিশোঃ নির্ভীকতয়া প্রভাবিতঃ দুষ্যন্তঃ তস্য পরিচয়ম জিজ্ঞাসিতবান। আর সেই শিশুর এই নির্ভীকতা দেখে দুষ্যন্ত সেই শিশুর পরিচয় জানতে চাইল। তস্য মাতুঃ শকুন্তলায়াঃ প্রত্যভিজ্ঞানাৎ পরম ভরতম স্বপুত্রম জ্ঞাত্বা সহ ক্ষমাযাচন পূর্বকম তম শকুন্তলাম চ সহর্ষম স্বীকৃতবান। এবং পরে তিনি এটা জানতে পারলেন যে এর মা হচ্ছে শকুন্তলা, এবং এটাকে দেখে তার সমস্ত বিষয়টা আবার মনে পড়ে যায়। তার আগে ঘটনা ছিল সেই যে আংটি হারিয়ে গেছিল, সেই আংটিটা একটা মাছের পেট থেকে পাওয়া যায়। সেই আংটিটা দেখে তার সমস্ত বৃত্তান্ত মনে পড়ে গেছিল। তখন রাজা খুব অনুশোচনা বোধ করলেন। তারপরে এই ঘটনাতে তিনি এসে যখন জানতে পারলেন যে শকুন্তলার পুত্র মানে আমারই পুত্র, এটা জেনে শকুন্তলাকে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের দুজনকে তিনি স্বীকার করলেন। এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে এখানে যে ষষ্ঠী বিভক্তির ব্যবহারগুলো রয়েছে এখানে রয়েছে, এগুলো দেখবেন। এইখানটাতে এবারে গৃহকার্য, এইটা এর পরের অংশটা অভ্যাসः 92, এটাই কেবলমাত্র আজকে পড়া থাকছে। এটা কতটা আছে, মানে ষষ্ঠী বিভক্তিটা এখানে শেষ হয়ে যাচ্ছে ততটা পর্যন্ত। আচ্ছা, সুভাষিত 92 বেশ বড় একটা আর কি, হ্যাঁ 5টা কোশ্চেন। হ্যাঁ 227 পর্যন্ত। 227, হ্যাঁ ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। অভ্যাস 92। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। সবাইকে শুভরাত্রি। নেক্সট দিন আমরা সপ্তমী বিভক্তিটা শুরু করব। স্যার আর কিছু আপনার নেক্সট দিন মানে বৃহস্পতিবারের ক্লাস, সেটা হ্যাঁ, কি ওই স্যার নেবেন না চন্দন স্যার, না আপনি নেবেন? না না না, আমি নেব। চন্দন স্যারের আচ্ছা তো এখনো কিছু জানা নেই, উনি তো আমাকে কিছু জানাননি আগে। আমি এই মেসেজটা আজকে একটু তাড়াতাড়ি দেখেছি। আমি এর আগেও 1-2 সপ্তাহ এরকম দেখেছি মেসেজ, কিন্তু তখন 7টা 7:30 হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে আমার চোখে পড়লো, তখন আমি ভাবলাম যে না, এখন আছি ফ্রি, তাহলে নিয়ে নিই। তো এই কারণেই দেখা যাক, ওটা যদি সেরকম হয় তাহলে চন্দন স্যার যদি নিতে চান তাহলে দেখা যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে, ঠিক আছে।